আমি কথা বলে দেখবো, চিন্তা করবেন না। এরপর যদি আনা যায়, সম্ভব হয়, আমি অবশ্যই কথা বলবো। দেবজ্যোতি হাজারি বলছেন এক্সাইটেড স্যার, আপনার স্পেলিংটা একটু ভুল হয়েছে, যাই হোক। এক্সাইটেড ফর টুডেজ ক্লাস, থ্যাংক ইউ স্যার। টুডে উইল বি ভেরি এক্সাইটিং। তো আমরা একটু ওয়েট করে যাই, তারপর আমরা শুরু করবো। প্রিয়ব্রত দাস বলছেন একটা প্রশ্ন, এইচটিএমএল পেজের টেবিল স্টাইলটা টেবিল ট্যাগের ওপরে বা নিচে যেখানেই থাকুক না কেন সব টেবিলের স্টাইল চেঞ্জ হয়ে যাবে? টেবিল স্টাইলটা টেবিল ট্যাগের ওপরে বা নিচে যেখানেই থাকুক না কেন সব একবার ক্লিয়ার করে বলুন, বুঝলাম না। আপনি কি মাল্টিপল টেবিল ট্যাগ ইউজ করার কথা বলছেন? তাহলে হ্যাঁ, মাল্টিপল টেবিল ট্যাগ যদি আপনি ইউজ করেন, তাহলে সিএসএস আমরা কালকে ইন্টারনালি যেভাবে ইউজ করেছিলাম, অর্থাৎ ইন্টারনাল সিএসএস দিয়ে আমরা টোটাল টেবিলের একবারে চেঞ্জ করতে পারবো। ওকে, স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন কিনা একবার জানাবেন। স্যার আপনি কি অ্যাপ ডেভেলপমেন্ট শেখাবেন? না স্যার, আমি অ্যাপ ডেভেলপার না, আমি ওয়েব ডেভেলপার। অ্যাপ ডেভেলপমেন্ট আমাদের অন্য একজন শেখাবেন। স্যার টেবিলের বর্ডার মোটা কেন? আমাদের কোডে যদি 100 px লিখেছি, 100 px, ওটা স্পেস দেবেন না মাঝখানে, 100-র সাথেই px-টা লিখবেন, তাহলে হয়তো ঠিকঠাক ভাবে আসবে ওটা। যেখানে আমরা 1 px সলিড ব্ল্যাক বা রেড লিখছিলাম, 1 px ভ্যালুটাকে চেঞ্জ করে দেখবেন আপনার বর্ডারটা মোটা অথবা পাতলা হচ্ছে কিনা। আজকে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কিন্তু ক্লাসের জন্য এক্সাইটেড। একদম স্যার, এক্সাইটেড থাকুন। আমরা আজকে কিছু নতুন জিনিসই শিখবো, আর এটাই আমরা কন্টিনিউ করবো অ্যাকচুয়ালি। তো এক্সটার্নাল সিএসএস আমরা দেখবো, এক্সটার্নাল সিএসএস টাকেই আমরা চেষ্টা করবো, যখন ভ্যানিলা সিএসএস, অর্থাৎ আমরা যখন সিএসএস লিখবো তখন আমরা শুধু এক্সটার্নাল সিএসএস ইউজ করি। ইন্টারনাল বা ইনার ইনলাইন সিএসএস যেটা আমাদের, সেটা যেন আমরা ইউজ না করি। এটা আমাদের একটা প্র্যাকটিস করতে হবে, তারপরেই আমরা ভালোভাবে করতে পারবো। হ্যাঁ, মাল্টিপল টেবিলের কথা বলছি, বাট আমি যদি চাই প্রথম টেবিলটা চেঞ্জ, বাট সেকেন্ড টেবিলের স্টাইল চেঞ্জ করবো, আচ্ছা। হ্যাঁ স্যার, একদম পসিবল। সেটা আমাদের ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট দিয়ে আমরা করে থাকি। তো সেটা আমরা এখনো দেখিনি, যেহেতু সেই কারণে আমি এখনো দেখাচ্ছি না ওটা। তো আমরা যে কোনো, আপনি 1000টা টেবিলের মধ্যে যে কোনো 5টা টেবিলকেও সিলেক্ট করতে পারেন এইভাবে। তো সেটারও অপশন আছে। সিএসএস কদিন চলবে? স্যার যতদিন আমরা শেষ না করবো ততদিন। স্যার বলছি টিআর এবং টিডি ট্যাগ গুলো যদি বেশি লিখতে হয়, তাহলে সবসময় কি ম্যানুয়ালি হবে? না স্যার, শর্টকাট আছে, ভিজুয়াল স্টুডিও কোড শর্টকাট সাপোর্ট করে। তো সেটা আমি দেখাবো, চিন্তা করবেন না। তো শিফট এবং অল্ট চেপে ডাউন অ্যারো যদি আপনি চাপেন কোনো ট্যাগের উপর গিয়ে, দেখবেন সেটা রেপ্লিকেট হয়ে যাচ্ছে বারবার। স্যার অ্যালাইনমেন্ট একবার বলবেন কিছু? আচ্ছা আচ্ছা, অ্যালাইনমেন্ট, হ্যাঁ টেক্সট অ্যালাইন আমি দেখিয়ে দেবো, চিন্তা করবেন না। বিপাশা ভুনিয়া বলছেন স্যার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ম্যাম, আমিও বুঝতে পারছি অনেকের, সেই জন্য আমি একটু লেটেই শুরু করছি আজকে। স্যার আপনি বেসিক্যালি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেভেলপার? আমি স্যার জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, মানে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট বলতে পারেন। আমি ফ্রেমওয়ার্কস ইউজ করি বেশি, মানে রিয়াক্ট জেএস, ওটা ফ্রেমওয়ার্ক না, ওটা লাইব্রেরি। আমি রিয়াক্ট জেএস এবং টেইলউইন্ড সিএসএস এই সবগুলো বেশি ইউজ করি, কারণ ওটা অ্যাডভান্স লেভেলে বেশি। তো টিআর যতগুলো লাগবে ইনটু, টিআর ইনটু, আচ্ছা, ওটাও একটা অপশন। যদি আপনি কোনো একটা ট্যাগকে বারবার রেপ্লিকেট করতে চান, তারও একটা অপশন আছে সব ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। সেটা হলো আমাদের শিফট চেপে অল্ট ক্লিক করে, অর্থাৎ শিফট অল্ট চেপে তারপর যদি আমরা ডাউন অ্যারো ক্লিক করি, তাহলে আমাদের ওটা বারবার করে রেপ্লিকেট হবে। স্যার জেএস এর ফ্রেমওয়ার্ক কোনটা? স্যার জেএস এর ফ্রেমওয়ার্ক স্যার বলতে গেলে আমরা নেক্সট জেএস বলুন, অ্যাঙ্গুলার জেএস বলুন, ভিউ জেএস বলুন, এগুলো হচ্ছে জেএস এর ফ্রেমওয়ার্ক। এবং আমাদের লাইব্রেরি হচ্ছে রিয়াক্ট জেএস। রিয়াক্ট জেএস এর আবার একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে আমাদের নেক্সট জেএস, যেটা আমাদের খুবই পপুলার এখন হচ্ছে। তো আমরা সেটাও যদি আমাদের আপনাদের যদি সেই পরিমাণে রেসপন্স থাকে, তাহলে আমরা নেক্সট জেএস এরও চেষ্টা করবো একটা কোর্স আনার। তো আপনি কি জ্যাঙ্গো জানেন? না স্যার, আমি জ্যাঙ্গো জানি না। জ্যাঙ্গো, আমি পাইথন, অ্যাকচুয়ালি আমি পাইথনের ডেভেলপার না স্যার। টিআর ইনটু, হ্যাঁ এন্টার নাম্বার, টিআর ইনটু করে হ্যাঁ একবারে আমরা জেনারেট করতে পারি, সেটাও একটা অপশন। ভালোভাবে রিয়াক্ট শিখতে গেলে কোনটা জানা সব থেকে ইম্পর্টেন্ট? অ্যাডভান্স লেভেল জাভাস্ক্রিপ্ট, খুবই অ্যাডভান্স। মানে জাভাস্ক্রিপ্টে আপনার কোনো ইস্যু থাকলে তখন আপনি রিয়াক্টে গিয়ে একটু বেঁধে যাবেন। শর্টকাটের পরে ডিটেলস শেখালে শর্টকাট শিখতে সুবিধা হবে, তাই আগে ইন ডিটেলস হোক, তারপর আমি এই জন্যই আমি শর্টকাট গুলো দেখাইনি। তো যারা জিজ্ঞেস করে তাদের জন্যই আমি ওটাকে বলছি। যে কোয়ারি কি স্যার, ফ্রেমওয়ার্ক নাকি লাইব্রেরি? ওকে, যে কোয়ারি আমার যতদূর মনে আছে ওটা লাইব্রেরি। তো সেটা আমি আমি যে কোয়ারি পার্সোনালি ইউজ করি না, সেই জন্য আমি এটা বিষয়ে জানি না অতটা। স্যার আমাদের কি জাভা শেখাবেন? না স্যার, জাভা না, জাভা স্ক্রিপ্ট শিখবো, দুটো ডিফারেন্ট। স্যার আমাদের মঙ্গোডিবি কি শেখানো হবে? মঙ্গোডিবি ফ্রিতে স্যার পাবেন না কোনো জায়গায়। যদি পান, সেটা আপনার কোনোদিন অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন না, ওটা আপনার বেসিক পর্যন্তই থাকবে।
তো আমরা মঙ্গোডিবি যদি আপনাদের রেসপন্স, আমি আরেকবার বলছি, যদি আপনাদের রেসপন্স সেই পরিমাণে থাকে, আমরা অ্যাডভান্স লেভেলের কোর্স যেটা আনবো সেটা সেখানে আমরা মঙ্গোডিবিটাকে পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই দেখবো। জাভা কি শেখানো হবে? জাভা না স্যার, জাভা না, আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো। ওয়েবসাইট নিজে তৈরি করতে উৎসাহী হোক, এক্সাইটেড একদম স্যার। এবারে উৎসাহী থাকা ভালো। কোড লিখে কোনো ওয়েবসাইট তৈরি করার একটা আলাদাই তার প্রবলেমের সমাধান করে ফেলেছি। ওকে, ভেরি গুড, কংগ্রাচুলেশন স্যার, আপনি করে ফেলেছেন তো, ভেরি গুড স্যার। আমাদের এমএল এর ওপরে কোনো কোর্স করান? মেশিন লার্নিং, মেশিন লার্নিং, আচ্ছা ঠিক আছে। আপনার যেহেতু ইন্টারেস্ট আছে, চেষ্টা করব টিমের সাথে কথা বলে। আমি যেহেতু এইসব বিষয়ে আমি এক্সপার্ট না, তো এই বিষয়ে আমি কোনো জ্ঞান দিতে চাই না। চলুন, আজকে অনেক গল্প হলো, আমরা শুরু করা যাক আমাদের আজকের 13তম দিন, অর্থাৎ 13th ডে অফ ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস। আমরা রোজকার মতো বলবো, সিট ব্যাক, রিল্যাক্স এবং এনজয়, তার সাথে কোড করুন, কোড করে আমার সাথে প্র্যাকটিস করুন, তাহলেই আপনাদের কোডটা ক্লিয়ার হবে। তো সবাই আশা করি মেশিনের সামনে আছেন, সবাই নিজের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে রেখেছেন, লাইভ সার্ভারটিকে চালু করে রাখবেন যাতে আপনাদের বারবার করে ওটা না করতে হয়। তো চলুন আজকের আমাদের ক্লাস শুরু করা যাক এই ভালো একটা নোট দিয়ে। তো আমরা প্রথমে যাব আমাদের পিপিটির মধ্যে এবং আমরা দেখব যে আমরা গত দুদিন আমরা কি শিখলাম। ফার্স্ট আমরা শুরু করেছিলাম আমাদের ইন মাধ্যমে, অর্থাৎ যে সিএসএস আমাদের ট্যাগের মধ্যেই লেখা হয়, সেটা আমরা কি দিয়ে লিখেছিলাম? সেটা আমরা লিখেছিলাম স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। অর্থাৎ স্টাইল বলে যে, আমার মাউসটিকে ফলো করবেন সবাই, স্টাইল বলে যে এখানে লেখাটা, এটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। আমরা এতদিন ধরে দেখছি ট্যাগের ভেতর আমরা যে ডিটেলসটা লিখি, অর্থাৎ স্টাইল বলে যে অ্যাট্রিবিউটটা লিখলাম, তার মধ্যে আমরা একটা প্রপার্টি দিলাম, সিএসএস এর প্রপার্টি, আমরা কালকে জেনেছি এটাকে বলে প্রপার্টি। প্রপার্টি দিলাম আমরা বর্ডার, যেহেতু আমরা টেবল ট্যাগে একটা বর্ডার আনতে যাচ্ছি। নেক্সট আমরা বর্ডার প্রপার্টির একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে আমাদের 1px সলিড ব্ল্যাক। এটাকে আমরা চট করে একবার দেখে নেব, তাহলে আপনাদের হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কি করেছিলাম। আমার ইন্টারনাল স্টাইলটাকে আমি আপাতত মুছে দিচ্ছি, অথবা কমেন্ট আউটও করে দিতে পারি, সেম অপশন। তো কমেন্ট আউট করে দিয়ে আমরা আমাদের যে টেবিল ট্যাগটা আমাদের সামনে আছে, এর মধ্যে টেবিল ট্যাগে যাব, গিয়ে আমরা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করার চেষ্টা করব। ইনলাইন সিএসএস আমরা কি রেখেছিলাম? আমরা একটা অ্যাট্রিবিউট নিয়েছিলাম যেটার নাম স্টাইল, সরি, যেটা ছিল আমাদের স্টাইল। স্টাইলের মধ্যে গিয়ে আমরা যে কোটেশন মার্ক, অর্থাৎ ডাবল কোটস এর মধ্যে আমরা একটা প্রপার্টি লিখছিলাম, যেটা আমাদের সিএসএস বলে যে বর্ডার দেওয়ার জন্য আমাদের বর্ডার প্রপার্টি ইউজ করতে হবে। এই কারণে আমি স্টাইলের ভেতর গিয়ে লিখবো বর্ডার প্রপার্টির নাম, লিখে একটা কোলন দেব, দিয়ে আমরা সেমি কোলন দিয়ে সেটাকে শেষ করবো। এটা যদি আপনারা ম্যানুয়ালি না করতে চান, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে গিয়ে আপনারা কোনো প্রপার্টির নাম লিখুন, যেটা আপনাদের বর্ডার। এক্ষেত্রে আমি বর্ডার লিখছি, লেখার সাথে আমরা যদি এন্টার প্রেস করি, ভিজুয়াল স্টুডিও কোড আমাদের এটা অটো জেনারেট করে দেয়। বর্ডার লেখার পর আমরা আমাদের একটা ভ্যালু দিচ্ছিলাম, সেটা কি ছিল? 1px অর্থাৎ পিক্সেল, 1 পিক্সেল চওড়া, সলিড অর্থাৎ যার বর্ডারে কোনো ব্রেক নেই, অর্থাৎ যে বর্ডারটা একদম এক লাইন, সলিড। নেক্সট আমাদের কালার, এক্ষেত্রে আমি রেড রাখছি, আপনাদের পছন্দসই আপনারা কালার রাখবেন। টেবিল ট্যাগের ভেতর আমরা একটা অ্যাট্রিবিউট লিখলাম, যেটা হলো আমাদের স্টাইল অ্যাট্রিবিউট। তার মধ্যে গিয়ে আমরা একটা প্রপার্টি দিলাম, সেই প্রপার্টির আমরা ভ্যালু দিলাম। 1px কথাটির অর্থ কি? 1 পিক্সেল চওড়া একটা বর্ডার হবে। সলিড কথাটির অর্থ, সলিড কথাটির অর্থ হলো আমাদের বর্ডারটির কোনো ব্রেক থাকবে না, অর্থাৎ কোনো জায়গায় ভাঙা থাকবে না, টোটালটা একটা সিঙ্গেল লাইনের বর্ডার হবে। সলিড হলো আমাদের। নেক্সট আমাদের আসছে কালার, বর্ডারের কি কালার হবে। এখানে আমরা টোটাল লিখলাম 1 পিক্সেল চওড়া, আমাদের বর্ডারে কোনো ব্রেক থাকবে না, অর্থাৎ বর্ডারটা আমাদের সলিড থাকবে। নেক্সট আমাদের বর্ডারের কালার। এই তিনটে প্রপার্টির ভ্যালু দেওয়ার পর, সরি, এই তিনটে ভ্যালু দেওয়ার পর আমরা যদি কোডটিকে সেভ করি, আমাদের আউটপুটে যাব। আমি আউটপুটটিকে এখনো শো করিনি, সরি। আমরা যদি আমাদের আউটপুটে যাই, তার আগে লাইভ সার্ভারটা অন করতে হবে আমার। Okay. আমরা যদি আমাদের আউটপুটে দেখি, আমাদের ফার্স্ট যে এখানে আমরা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করলাম, সেই ইনলাইন সিএসএস এর যে টেবিল ছিল আমাদের, সেটাই আমাদের একটা বর্ডার চলে আসলো। এই বর্ডারটা দেখবেন, এটাকে আমরা বলছি 1 পিক্সেল চওড়া। এটাকে আপনারা ছোট বড় যে কোনো ভাবে দেখতে পারেন, যে আপনাদের পছন্দসই আপনারা পিক্সেলের ভ্যালু চেঞ্জ করে দিতে পারেন। এটা গেল আমাদের সিম্পল ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস আমরা কেন বলছি আরেকবার বলবো, কারণ এটা আমরা একটা অ্যাট্রিবিউট দিয়ে লিখছি এবং এটাকে আমরা একটা ট্যাগের আন্ডারে রাখছি, শুধু আমরা ট্যাগে অ্যাপ্লাই করছি এটাকে। তো সিম্পল ভাবে মনে রাখার জন্য বলবো, স্টাইল যেহেতু আমাদের এক লাইনে রয়েছে, আমাকে আমার মাউসটাকে ফলো করুন, যেহেতু আমাদের স্টাইলটা এক লাইনে রয়েছে, সেই কারণে আমরা এটাকে বলবো ইনলাইন সিএসএস।
বোঝা গেল ইনলাইন সিএসএস এর কথার অর্থ। নেক্সট আমরা দেখেছিলাম আমাদের ইন্টারনাল সিএসএস। তার আগে আমি বলবো ইনলাইন সিএসএস বুঝতে পেরেছেন কিনা আমাকে বলুন। সিম্পল ভাষায় বললাম যে সিএসএস আমরা এক লাইনে অ্যাপ্লাই করি সেটাই আমাদের ইনলাইন সিএসএস। যারা বলছিলেন রিপিট করার কথা, সিম্পল ভাষায় তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ আমরা আজকে এক্সটার্নাল সিএসএস দেখবো, এটা আমাদের প্রজেক্টে কিছুটা হেল্প করবে। সেই কারণেই আমরা আজকে এক্সটার্নাল সিএসএস মানে সিএসএস একটু বেশি দেখবো আমরা ওটা। যাদের প্রবলেম ছিল ইনলাইন সিএসএস এর মধ্যে, ইনলাইন সিএসএস কথার অর্থ যে সিএসএস টাকে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে রাখি এবং সেটাকে আমরা যেহেতু এক লাইনে লিখছি টেবিল ট্যাগের মধ্যে, সেই কারণে এটাকে আমরা ইনলাইন অর্থাৎ একই লাইনের মধ্যে এটাকে আমরা ইনলাইন সিএসএস বলে থাকি। এটা গেল ইনলাইন সিএসএস। এবার আমি ইনলাইন সিএসএস এর পার্টটাকে আমি মুছে দিচ্ছি, কারণ এটাকেই আমরা ইন্টারনাল সিএসএস দেখবো। এটার জন্য আমাদের কি করতে হবে, ইন্টারনাল সিএসএস এ আমাদের সুবিধা কি দেয় সেটাকে আমি আগে বলে রাখি। আমি যেহেতু এখানে একটা ইনলাইন সিএসএস লিখেছিলাম, আমার এখানে আর একটা টেবিল আছে, এটাতেও আমাদের তার মানে যদি বর্ডার অ্যাড করতে হয় আমার এখানে আবার লিখতে হবে স্টাইল, তারপর লিখতে হবে বর্ডার, তারপর লিখতে হবে আমাদের ভ্যালু, যেটা হলো আমাদের 1 পিক্সেল সলিড, ধরুন এটার কালার হবে গ্রিন। লিখে আমি যদি সেভ করি আমাদের আউটপুট স্ক্রিনে দেখবো আমাদের দুটো টেবিল দু রকম বর্ডার পেয়েছে, অর্থাৎ দুটো টেবিলের আমরা ডিফারেন্ট বর্ডার দিতে পেরেছি। কিন্তু এবার আমার কাছে মানে আপনাদের হয়তো কোয়েশ্চেন থাকবে, 500টা টেবিল আছে, এরকম 500টা টেবিলেই কি আমরা প্রত্যেকটা কি এরকম করে স্টাইল অ্যাট্রিবিউট লিখবো? সেটা একটা খুবই হেক্টিক ব্যাপার হয়ে যাবে। সেই কারণেই আমাদের ইন্ট্রোডিউসড হয়েছিল ইনলাইন সিএসএস, অর্থাৎ যেখানে আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে না, আমরা একটা ট্যাগের মধ্যে স্পেশাল একটা ট্যাগ যেটা আমাদের স্টাইল ট্যাগ বলে যেটা আমাদের থাকবে, যেটা আমরা কালকে দেখেছিলাম অর্থাৎ গতকাল দেখেছিলাম, স্টাইল ট্যাগের ভেতর আমরা সিএসএস লিখবো, যেটা থাকবে আমাদের ফাইলের ভেতরই। এটা গেল আমাদের ইন্টারনাল সিএসএস, অর্থাৎ যেটা আমাদের এইচটিএমএল ফাইলের ভেতরই থাকবে। সেই কারণেই এটাকে আমরা বলছি ইন্টারনাল সিএসএস। অনেকে কালকে একটা জিনিস ভুল করেছিলেন, সেটা হলো আমি দেখিয়েছিলাম আমরা একটা এইচটিএমএল ফাইলের ভেতর হেড যে ট্যাগ, হেড ট্যাগের ভেতর আমরা স্টাইল ট্যাগ লিখেছিলাম, যেখানে আমরা কালকে সিএসএস লিখছিলাম। অনেকে কি করেছিলেন, বডি ট্যাগের ভেতর আর একটা হেড ট্যাগ জেনারেট করেছেন আমার এইভাবে, তার মধ্যে গিয়ে আপনারা স্টাইল লিখছেন এইভাবে। এটা কোনোদিন করবেন না, এটা একটা বেস্ট প্র্যাকটিস না। এটা আপনার কোড যে রিভিউ করবে, যদি কেউ রিভিউ করে আপনাদের, প্রথম কথা সে বুঝতে পারবে না যে আপনারা কি শিখেছেন। সেটা ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের এইচটিএমএল এর ডকুমেন্টে একটাই হেড ট্যাগ থাকবে, সেই কারণে হেডের মধ্যেই আমরা সিঙ্গেল স্টাইল ট্যাগের ভেতর আমরা সিএসএস লিখবো। হেড ট্যাগ আমাদের এইচটিএমএল এ একটাই থাকবে, ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন। কেউ বডির ভেতর আলাদা করে হেড ট্যাগ লিখতে যাবেন না। বডির ভেতর আমরা শুধুমাত্র আমাদের যে স্ট্রাকচার হবে আমাদের ওয়েবসাইটের সেটাকেই আমরা লিখবো। বডির ভেতর আমরা কোনো সিএসএস লিখবো না, বডিতে আমরা শুধুমাত্র স্ট্রাকচার লিখবো। এটাকে একবার সবাই মাথায় ঢুকিয়ে নেবেন। তো এই দিয়ে আমরা আমাদের এবার ইন্টারনাল সিএসএসটা দেখবো। হেড ট্যাগের ভেতর আমরা একটা স্টাইল ট্যাগ নেব, যেমনটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি একবার মুছে দিচ্ছি, প্রথম থেকেই করবো আপনাদের জন্য, চিন্তা করবেন না। তার আগে আমি এখানে যে স্টাইল গুলো অ্যাপ্লাই করেছিলাম অ্যাট্রিবিউটের মাধ্যমে সেগুলোকে আমি একবার মুছে দিই। জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, এবার আমি যদি চাই আমার যে দুটো টেবিল আছে এখানে, সেই দুটো টেবিলের প্রত্যেকটা এলিমেন্টকে আমি যদি আলাদা করে বর্ডার দিতে চাই, অর্থাৎ টিএইচ টিডি এই এলিমেন্ট যেগুলো আছে আমার কাছে, ডেটা যেগুলো আছে, সেগুলিকে যদি আমরা ইন্ডিভিজুয়াল বর্ডার দিতে চাই, তার জন্য আমাদের কি প্রত্যেকটায় গিয়ে একটা করে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে? এটা আমাদের খুবই একটা হেক্টিক ব্যাপার হয়ে যাবে, এটাকে আমরা কখনোই করব না। তার জন্য আমরা কি করব, আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব। ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস দুটোই আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা যেহেতু এক্সটার্নাল সিএসএস এখনো দেখিনি, সেই কারণেই আমরা ইন্টারনাল সিএসএস এ কিভাবে সেটাকে আমরা করব সেটা আমরা এখন দেখব। হেড ট্যাগের ভেতর যাবেন, গিয়ে একটা স্টাইল ট্যাগ জেনারেট করবেন। সিম্পল, ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে যদি হেড ট্যাগের ভেতর গিয়ে আপনি যদি স্টাইল লেখেন, এমন করে STYLE লিখে আপনি একটা ইন্টারপ্রেস করবেন, আপনার সামনে একটা ফাঁকা স্টাইল ট্যাগ চলে আসবে। এর ভেতর আমরা কি লিখবো, এর ভেতর আমরা লিখবো আমাদের সিএসএস, অর্থাৎ যেটা আমরা স্টাইলিং এর জন্য ইউজ করবো। এইটুকু যারা জেনারেট করতে পেরেছেন, যাদের রিপিট করার কথা বলছিলেন তাদের জন্য বলবো একবার আমাকে জানিয়ে দেবেন যে রিপিট করা আমি ইনলাইন আমার কমপ্লিট, এবার ইন্টারনালটা দেখি আমরা এক্সটার্নালের দিকে এগোবো। একবার আমাকে বলবেন যে ইন্টারনালের স্টাইল ট্যাগটা আপনারা আনতে পেরেছেন কিনা। সেটা দুটো রো ক্রিয়েট করা দেখান, আচ্ছা।
দুটো রো ক্রিয়েট করা আমি দেখাবো, অবশ্যই দেখাবো, চিন্তা করবেন না। শর্টকাট দেখতে যাচ্ছেন তো, দেখাবো। অনিকেত পারিয়া বলছেন রিপিট, দেখাই, রিপিট আপনার জন্য করে দিই, কোনো চিন্তা নেই। আমরা দুটো টেবিল রেখেছি এখানে, দুটো টেবিল আপনারা হয়তো জেনারেট করতে পারবেন। দুটো টেবিল রেখে আমরা আমাদের হেড ট্যাগের ভেতর গিয়ে একটা স্টাইল ট্যাগ লিখবো। স্টাইল ট্যাগ কেন লিখবো? কারণ আমরা ইন্টারনাল সিএসএস লিখতে যাচ্ছি, অর্থাৎ এইচটিএমএল ফাইলের ভেতর আমরা একটা সেপারেট জায়গায় আমাদের সিএসএসটা লিখবো। সেই কারণেই, যেহেতু এটা এটা এইচটিএমএল এর ফাইলের ভেতরেই আছে, সেই কারণেই আমরা এটাকে ইন্টারনাল সিএসএস বলে চিনবো, যেটা আমরা স্টাইল ট্যাগের ভেতরে লিখি। স্টাইল ট্যাগের ভেতরে আমরা কি লিখবো তার জন্য সেই ব্যাপারে এবার আসবো। ইন্টারনাল সিএসএস এর ব্যাপারটা সবার আশা করি ক্লিয়ার। আমরা এইচটিএমএল ফাইলের ভেতর গিয়ে স্টাইল ট্যাগের ভেতর যে সিএসএসটা লিখি, এটা আমাদের ইন্টারনাল সিএসএস। ইনলাইন আর ইন্টারনালের মধ্যে কনফিউজ হবেন না। ইনলাইন সিএসএস এ আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করি, ইন্টারনাল সিএসএস এ আমরা স্টাইল ট্যাগ দিয়ে কাজ করি। এটা ডিফারেন্সটা সবাই লিখে নেবেন, তাহলে আপনাদের ভালো মাথায় থাকবে। স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা ইনলাইন সিএসএস লিখি, স্টাইল ট্যাগ দিয়ে আমরা ইন্টারনাল সিএসএস লিখি। গেল। এবার আমরা দুটো টেবিলে আমাদের স্টাইল অ্যাড করব, এই টেবিল এবং এই টেবিল। তার জন্য আমরা কি করব? কালকে আমরা দেখেছিলাম আমাদের সিলেক্টর বলে একটা জিনিস ছিল, যেটাই আমরা লিখছিলাম কি, আমাদের টেবিল বলে যে এলিমেন্টটা আছে, এক্ষেত্রে আমি ট্যাগ বলবো। তো টেবিল ট্যাগটাকে আমরা যেহেতু টার্গেট করছি, সেই কারণে আমাদের স্টাইল যে মানে স্টাইল ট্যাগের ব্যাপারে আমাদের টেবিলটাকে টার্গেট করার জন্য আমাদের একটা সিলেক্টর ইউজ করতে হবে। সেটার নাম হবে কি, আমাদের যা ট্যাগের যে নাম, এক্ষেত্রে আমার টেবিল, সেই কারণেই আমি টেবিল ট্যাগকে টার্গেট করার জন্য টেবিল সিলেক্টর ইউজ করেছি। টেবিল ট্যাগকে টার্গেট করার জন্য আমি টেবিল সিলেক্টর ইউজ করেছি, যেমনটা আমরা এখানে দেখছি। স্ন্যাপ করে নিয়ে একবার উইন্ডো, দেখতে যাতে সুবিধা হয়। এবার টেবিল সিলেক্টর ইউজ করার পর আমাদের এরকম একটা ওপেনিং এবং এন্ডিং অর্থাৎ ক্লোজিং কার্লি ব্রেস, অথবা আমরা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে চিনি, সেটা আমরা একটা লিখবো। লিখে তার ভেতর গিয়ে আমরা আমাদের সিএসএসটা লিখবো। ক্লিয়ার? এবার টেবিল ট্যাগে আমরা যেহেতু একটা বর্ডার অ্যাড করতে চাই, সেই কারণেই আমরা আমাদের বর্ডার প্রপার্টি লিখবো। বর্ডার লিখে আপনারা যদি এন্টার প্রেস করেন, ভিজুয়াল স্টুডিও কোড আপনাদের বর্ডার প্রপার্টিটাকে জেনারেট করে দেবে। বর্ডার লিখে এন্টার, বর্ডার প্রপার্টি আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখানে গিয়ে আমরা যেভাবে ভ্যালু লিখছিলাম, সেটা হলো আমাদের 1px, তারপর আমাদের সলিড, তারপর আমাদের আমি রাখছি ব্ল্যাক। রাখার সাথে সাথে দেখবো আমাদের দুটো টেবিলেই আমাদের বর্ডার চলে এসছে একই সাথে, কারণ আমার পেজে দুটো টেবিল ট্যাগ ছিল। সেই কারণেই আমরা টেবিল সিলেক্টর ইউজ করার সাথেই দুটো টেবিল ট্যাগেই আমাদের স্টাইল অ্যাপ্লাই হয়ে গেল। যদি আমাদের তিনটে টেবিল ট্যাগ থাকতো, আমাদের তিনটে টেবিল ট্যাগেই অ্যাপ্লাই হতো সিএসএস। সেই কারণেই আমাদের নেক্সট যে টপিক থাকবে, যে অনেকেই জিজ্ঞেস করছিলেন যদি আমরা একটাতে অ্যাপ্লাই করতে চাই, তখন আমাদের আসবে ক্লাস এবং আইডি সিলেক্টর। এটা আমরা পরে আসবো, আপাতত আমরা এটাকে দেখি আগে। বর্ডার জেনারেট করার পর আমরা বলেছিলাম কি, টেবিল হেডিং এবং টেবিল ডেটাতেও আমরা একটা করে বর্ডার দিতে চাই। প্রত্যেকটা টেবিল হেডিং এবং টেবিল ডেটায় যদি আমরা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে চাইতাম, অর্থাৎ আমরা যদি এই যে অ্যাট্রিবিউট যদি লেখার চেষ্টা করতাম, তাহলে আমাদের অনেকটা কোড লিখতে হতো। এটা যেহেতু আমরা চাই না, শুধু আমরা দুটো লাইনের কোড লিখেই আমরা এটাকে করতে পারি। প্রত্যেকটা হেডিং, প্রত্যেকটা ডেটাতে একটা করে বর্ডার অ্যাড হয়ে যাবে। সেটার জন্য আমরা কি করব? তার জন্য আমরা লিখবো টিডি, অর্থাৎ আমরা টেবিল ডেটা অর্থাৎ এই পার্টটা। আচ্ছা, আপনাদের জন্য আমি প্রথমে টেবিল হেডিংটাই রাখছি। টেবিল হেডিংটাকে যদি আমরা বর্ডার অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ আমাদের ম্যাথ, বেঙ্গলি, হিস্ট্রি এই পার্টে যদি প্রত্যেকটাতে একটা করে বর্ডার দিতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে? টেবিল হেডিং এর ভেতর গিয়ে আমাদের বর্ডার লিখতে হবে, অর্থাৎ বর্ডার প্রপার্টিটাকে লিখতে হবে। তার জন্য আমরা কি করব? বর্ডার লিখে এন্টার, সাথে সাথে আমাদের একটা খালি বর্ডার প্রপার্টি চলে আসবে। তার মধ্যে গিয়ে আমরা আমাদের বর্ডারের ভ্যালু দেবো, সেটা হলো আমাদের 1px সলিড ব্ল্যাক। সাথে সাথে আমরা এন্টার প্রেস করলে আমাদের প্রত্যেকটা টেবিল হেডিং এ একটা করে বর্ডার চলে আসবে। সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবেই আমরা ক লাইন লিখলাম, আমরা 2 লাইন লিখলাম, তার সাথে আমাদের প্রত্যেকটা, অর্থাৎ এখানে 6টা টেবিলের হেডিং আছে, 6টাতেই আমাদের একটা করে বর্ডার চলে আসবে। এবার আমাদের যদি টেবিল ডেটাতেও সেম কাজ করতে হয়, সিম্পল ব্যাপার, আমরা টেবিল ডেটা ট্যাগকে আমরা টার্গেট করব, অর্থাৎ টিডি, যেখানে আমরা আমাদের মার্কস গুলো লিখেছিলাম। দেখবেন টিডি ট্যাগকে আমরা যেহেতু টার্গেট করব, সেটার জন্য আমাদের একটা সিলেক্টর ইউজ করতে হবে। সিলেক্টরটার নাম কি হবে স্যার? সেটার নাম হবে টিডি। সিম্পল। যে ট্যাগটাকে আমরা টার্গেট করতে চাই, সেই ট্যাগের নামেই আমাদের সিলেক্টরের নাম হয়। এটাকে আমরা বলি
এলিমেন্ট সিলেক্টর আমরা এটাকে বলি, অর্থাৎ যে ট্যাগকে আমরা টার্গেট করব সেই ট্যাগের নামেই আমাদের সিলেক্টর, এটাকে আমরা বলি এলিমেন্ট সিলেক্টর। এবার আমরা যদি এর মধ্যে গিয়ে একটা করে বর্ডার দিই, আমি সেম ভ্যালুই দেব, সলিড ব্ল্যাক, এন্টার, আমাদের টেবিলে বর্ডার চলে এসেছে। প্রত্যেকটা হেডিং, প্রত্যেকটা ডেটা, প্রত্যেকটা টেবিলে আমাদের একটা করে বর্ডার চলে এসেছে। এই হলো আমাদের ইনলাইন সিএসএস, অর্থাৎ এইচটিএমএল ফাইলের ভেতরেই আমরা সেপারেট একটা ট্যাগের ভেতর আমরা সিএসএস অ্যাপ্লাই করি। এইভাবেই ইন্টারনাল সিএসএস কাজ করে। সরি, আমি যদি ভুল করে ইনলাইন বলে থাকি, এটা ইন্টারনাল সিএসএস। তো মনে রাখবেন, স্টাইল ট্যাগের ভেতর আমরা যে সিএসএস টা লিখি সেটা আমাদের ইন্টারনাল সিএসএস। আই গেস এইটুকু ক্লিয়ার? এইটুকু আমাকে বলবেন যে করতে পেরেছেন কিনা, তাহলে আমি এক্সটার্নালের দিকে এবার এক্সপ্লেন করতে এগোবো। পাঁচ মিনিটের রিক্যাপ বলছিলেন, 24 মিনিট আমরা করে ফেলেছি অলরেডি। তো 5 মিনিটের জায়গায় আমরা একটু বেশি করে বলে দিয়েছি যাতে আপনাদের অসুবিধা না হয়। এবার আমরা যাব আমাদের এক্সটার্নাল সিএসএস এর দিকে। এক্সটার্নাল সিএসএস এর একটা মজার ব্যাপার হলো, আমরা একটা ডিফারেন্ট ফাইলের ভেতর সিএসএস লিখি। তো সেটা আপনারা অনেকেই বলবেন, তো স্যার সেটা তো আমাদের ম্যানেজমেন্টে কষ্ট দিতে পারে, কিছু কিছু সময় আমাদের হয়তো কোড ম্যানেজ করতে কষ্ট হতে পারে, আমাদের বারবার করে ফাইলের সুইচ করে করে আমাদের দেখতে হবে। কেন আমরা এক্সটার্নাল সিএসএস কে এতটা প্রায়োরিটি দিয়ে থাকি সেটাকে আমরা এবার দেখব। এবার যখন আমরা এক্সটার্নাল সিএসএস এ যাব, তখন আপনাদের কাছে একটা ফাইল নতুন করে ক্রিয়েট করতে হবে। এটা আমি এবার বলবো কি করে আমরা ক্রিয়েট করব। যেমন ভাবে আমরা index.html ফাইলটাকে ক্রিয়েট করছিলাম, অর্থাৎ মাউসের কার্সারটি সবাই ফলো করুন, আমরা এই আইকনটিতে প্রেস করে আমাদের ফাইলের নাম লিখছিলাম, তেমন ভাবেই এই আইকনটিতে আরেকবার প্রেস করবেন, আপনাদের সামনে আর একটা ইনপুট ফিল্ড চলে আসবে, সেখানে গিয়ে আমাদের style.css বলে এমন একটি ফাইলের নাম লিখতে হবে। চিন্তা করবেন না, আমি সেটাও দেখাবো। দেখানোর পর আমরা এবার কন্টিনিউ করবো। আমরা চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের স্ক্রিনে গিয়ে, এবার আমি যে ইন্টারনাল সিএসএস লিখেছিলাম সেটাকে আমি পুরোটাই মুছে দেবো, কারণ এবার আমরা এক্সটার্নাল শিখতে যাচ্ছি, অথবা আমি কমেন্ট আউট করবো আপনাদের খাতিরে। তো অনেকের কোয়েরি থাকে পরে লাস্টে, আমি সেই কারণে কমেন্ট আউট করে রাখছি। তো কমেন্ট আউট করার পর এইটুকুকে সবাই ইগনোর করবেন, এটা আমাদের পাস্ট লাইফ, অর্থাৎ আমরা এটাকে আগে করে ফেলেছি, তো এটার পরে এখন আমরা আর খেয়াল দেবো না। এবার আমরা চলে আসবো আমাদের এক্সটার্নাল সিএসএস এর দিকে। সেটা এবার আমরা কিভাবে করবো। ফার্স্ট স্টেপ আমাদের হবে একটা নতুন ফাইল ক্রিয়েট করা। সেটার নাম কি হবে? সেটার নাম হবে স্টাইল, অর্থাৎ STYLE। যেভাবে আমরা ট্যাগ লিখছিলাম সেম নামই হবে। একটু বড় করে আপনাদের দেখাই, স্টাইল ডট দিয়ে CSS, স্টাইল লিখে ডট দিয়ে CSS। ডট CSS এটা এক্সটেনশনের নাম, যাতে ভিজুয়াল স্টুডিও কোড বুঝতে পারে এটা আমরা কোন ফাইল বানাচ্ছি। স্টাইল নাম, তার সাথে ডট CSS, এটা লেখার সাথেই আপনি এন্টার প্রেস করুন, আপনার CSS ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এবার এটা সবাই করতে পেরেছেন কিনা, এটা অনেকের প্রবলেম হবে আমি জানি। তো ফাইল আমরা যেভাবে ক্রিয়েট করি সেভাবেই করব। যাদের প্রবলেম হয়েছে আমাকে একবার বলবে, তাহলে আমি এগোবো, না হলে আমি আবার রিপিট করব। ফাইল যারা ক্রিয়েট করতে পেরেছেন একবার বলবেন। অনেকেই পারেননি, তো চলুন একবার আরেকবার দেখে নিই আমরা কিভাবে আমরা ফাইলটাকে ক্রিয়েট করলাম। আমি একবার ডিলিট করে দিচ্ছি এটাকে। আমরা আসবো আমাদের এক্সপ্লোরার, যেখানে আমাদের index.html বলে এই ফাইলটি লেখা থাকে, অর্থাৎ এটা আমাদের ফাইল যেখানে আমরা এই কোডটাকে লিখছিলাম এতদিন ধরে। সেই ফাইলের ভেতরই, অর্থাৎ এই ফোল্ডারের ভেতরই আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। সবাই এই নামটি, যে যার ফোল্ডারের নাম রেখেছেন সেই নামের পাশে মাউসটিকে নিয়ে যাবেন, দেখবেন এখানে এমন একটি লোগো থাকবে। সেখানে যদি আপনি মাউসটিকে হভার করেন, দেখবেন লেখা থাকবে নিউ ফাইল। নিউ ফাইল আসার সাথে সাথে একবার একবার ক্লিক করবেন, করার সাথে একটা ইনপুট ফিল্ড আপনার সামনে চলে আসবে। ইনপুট ফিল্ড আসার সাথে আপনি বুঝে যাবেন যে এটা আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট করার জন্য বলছে। এখানে আমরা ফাইলের একটা নাম দেব, সেই নামটা কি হবে সেটা এবার আমি আসি। সেটার নাম হবে স্টাইল, অর্থাৎ STYLE ডট CSS। মেক শিওর স্টাইল দিয়ে ডট CSS,
এই নামটি যেন সবাই ঠিকঠাক করে লিখবেন, না হলে আপনার স্টাইল ফাইলটা ঠিকঠাক করে কাজ করবে না। স্টাইল ডট সিএসএস বলে এই ফাইলটা সবাই ক্রিয়েট করুন, করে এন্টার প্রেস করুন। আপনার স্টাইল ডট সিএসএস অর্থাৎ সিএসএস এর একটা সেপারেট ফাইল ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছিলাম, তেমন করেই আমাদের স্টাইল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। নামটা সবাই মনে রাখবেন, স্টাইল ডট সিএসএস। এবার কার কি প্রবলেম হলো একবার বলবেন? আর হ্যাশট্যাগ দিয়ে ফাইল ওপেন হয়েছে, হ্যাশট্যাগ দিয়ে ফাইল ওপেন হয়েছে মানে বুঝলাম স্যার, একবার ক্লিয়ার করে বলুন। স্যার ইনপুট টাইপ গুলোর জন্য সিএসএস শেখাবেন, অবশ্যই শেখাবো, চিন্তা করবেন না, ওটা প্রজেক্টের ভেতরেই আছে আমাদের। স্যার নেমের সামনে হ্যাশ সাইন ইউজ, হ্যাশ সাইনটা এসেছে, আচ্ছা ওকে, মানে ওটা আপনার ক্রিয়েট হয়ে গেছে, সিম্বল আসছে। আচ্ছা ওটা একটা ফাইল আইকন লোগো, আমি একটা থিম ইউজ করছি বলে আমার আলাদা আসছে, আপনাদের ওটা আলাদা থাকবে, চিন্তা করবেন না। হ্যাশ মানে ওটাই আসবে। স্যার ডক টাইপ আসছে না, স্যার ওটা আসবে না, ওটা সিএসএস এর ভেতর আমরা এইচটিএমএল লিখি না স্যার, ওখানে ডক টাইপ আনার চেষ্টা করবেন না। কিরণ ঘোষ বলছেন আমার কোনো ট্যাগ অটোমেটিক নিচ্ছে না, প্রবলেম আছে স্যার আপনার ফাইলে, চেক করুন। এখান থেকে দেখে একবারে তো বলা যায় না স্যার, আপনার হয়তো অনেক জায়গায় অনেকক্ষণ একটু প্রবলেম থাকতে পারে, একবার চেক করে নেবেন স্যার প্লিজ। স্যার আপনার থিমের নাম কি? থিমের নাম গিটহাব ডার্ক ডিমড, আমি আগে বলেছি। আমাদের এগোতে হবে এবার। তো আমরা যেহেতু স্টাইল ডট সিএসএস ফাইলটা বানিয়ে ফেললাম, এবার আপনাদের মনে হয়তো কোশ্চেন আসবে আমরা এর ভেতর গিয়ে সিএসএস লিখলেই সেটা আমাদের এইচটিএমএল এর ভেতর শো করবে, অর্থাৎ আমরা টেবিলে যেভাবে বর্ডার দিচ্ছিলাম সেটাই যদি আমরা এখানে লিখি তাহলে আপনাদের মনে হয়তো আসবে যে আমাদের এইচটিএমএল ফাইলের ভেতরে সেটা সিমিলারলি চেঞ্জ হতে থাকবে। কিন্তু বাবল ব্রেকের টাইম এটা আপনাদের হবে না, কারণ আমাদের স্টাইল ডট সিএসএস এই ফাইলটা এইচটিএমএল ফাইলের সাথে লিংক নেই। আরেকবার বলবো, আমরা যদি সিএসএস ফাইলের ভেতর গিয়ে এমনটা লিখি, টেবল বলে আমরা একটা সিলেক্টর দেব, তার ভেতর গিয়ে আমরা যেভাবে লিখছিলাম বর্ডার লিখে আমরা 1px সলিড ব্ল্যাক সেভ করব ফাইলটাকে, এটাকেও আমাদের কোড করার সাথে সেভ করতে হবে। এটা লেখার সাথে আমরা কি এক্সপেক্ট করব, আমাদের এইচটিএমএল ফাইলে যে দুটো বর্ডার মানে টেবিল আছে সেখানে আমাদের বর্ডারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার কথা, কিন্তু তেমনটা কেন হচ্ছে না? এবার আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে, তাহলে এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করব যাতে আমাদের এইচটিএমএল ফাইলের ভেতর এটা আমাদের অটোমেটিক্যালি নিয়ে নেয়। এবার আমরা দেখব একটা নতুন ট্যাগ যার নাম হলো লিংক, অর্থাৎ আমার মাউসের কার্সারটি ফলো করবেন, LINK লিংক। এই ট্যাগটার ভেতর আমাদের স্টাইল ডট সিএসএস এরকম একটা এইচআরএফ থাকবে, অর্থাৎ হাইপারটেক্সট রেফারেন্স। এখানে আমাদের স্টাইল ডট সিএসএস এই ফাইলটাকে দিতে হবে, না হলে আমাদের এইচটিএমএল বুঝতে পারবে না আমরা কোনো সিএসএস অ্যাপ্লাই করছি। এখানে একটা রেল বলে একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে সবাই আপাতত ইগনোর করুন, আমি এটাই আসবো অবশ্যই। কিন্তু আমাদের লিংক এই ট্যাগটা ইউজ করতে হবে এইচটিএমএল এর সাথে সিএসএস কে লিংক করার জন্য, অর্থাৎ আমরা এইচটিএমএল কে বোঝাবো আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটাকে ইউজ করার জন্য। সিম্পল, লিংক মানে আমাদের একসাথে জুড়িয়ে দেওয়া, সেই জন্যই আমরা লিংক ট্যাগ ইউজ করব এইচটিএমএল এর ভেতর, যাতে আমরা সিএসএস ফাইলটিকে এইচটিএমএল এর সাথে জুড়ে দিতে পারি। এই হলো এক্সটার্নাল সিএসএস এর একটা এক্সট্রা ট্যাগ আমাদের ইন্ট্রোডিউস করলো। এটাকেই আমরা এবার দেখব যে লিংক ট্যাগের মাধ্যমে আমরা কিভাবে স্টাইল ডট সিএসএস ফাইলটাকে একসাথে জুড়তে পারি এইচটিএমএল এর সাথে। এটার জন্য আমরা কি করব, আমরা সিম্পল আমাদের এইচটিএমএল এ চলে যাব, যেমনটা আমি এখানে আছি। এখানে থাকার সাথে আমাদের যে হেড ট্যাগ, এক মিনিট আমাকে একটু স্ন্যাপ করতে দিন। এখানে যে হেড ট্যাগ আছে এখানে গিয়েই আমরা যেমন স্টাইল ট্যাগের ভেতর ইন্টারনাল সিএসএস লিখছিলাম, এখানেই আমাদের লিংক ট্যাগটাকে লিখতে হবে। আর একবার বলবো, এখানে এখানে ভুলে যান যে এখানে কোনো স্টাইল ট্যাগ ছিল, আমরা এখন স্টাইল এক্সটার্নালি করব, অর্থাৎ সিএসএস আমরা এক্সটার্নালি অ্যাড করব। তার জন্য আমাদের এইচটিএমএল এর ফাইল যেন বুঝতে পারে যে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করছি, সেই কারণেই লিংক বলে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে।
HTML এর সাথে এই যে style.css ফাইলটা বানালাম এটাকে লিংক করে দেওয়ার জন্য, এটাকেই আমরা বলবো এক্সটার্নাল সিএসএস। অর্থাৎ HTML এর বাইরে আমরা সিএসএস করব, অর্থাৎ HTML ফাইলের ভেতর আমরা আর সিএসএস লিখবো না, আমরা সেপারেট একটা সিএসএস ফাইল বানিয়ে নিলাম যেখানে গিয়ে আমরা সিএসএস লিখবো। এটাকেই আমরা বলবো এক্সটার্নাল সিএসএস, অর্থাৎ HTML এর বাইরের সিএসএস। HTML এর সাথে এবার আমাদের মেন কাজ কি, আমাদের এক্সটার্নাল যে সিএসএস ফাইলটা বানালাম সেটাকে আমাদের HTML এর সাথে লিংক করতে হবে, অর্থাৎ জুড়ে দিতে হবে, যাতে আমরা যে সিএসএসটাই লিখি সেটা যেন এই HTML ফাইলে অ্যাপ্লাই হয়ে যায়। তার জন্য আমরা কি করব, আমরা লিখবো লিংক, লিখে একটা কোলন দেব, দিয়ে লিখবো সিএসএস। হেড ট্যাগের ভেতর মেক শিওর করবেন এইটা লেখার লিংক LINK কোলন CSS। এন্টার প্রেস করুন, আপনাদের স্টাইল মানে লিংক এমনি হয়ে যাবে, আপনাদের ম্যানুয়ালি কিছুই টাইপ করতে হবে না। এটা অনেকের প্রবলেম করতে পারে, সেই কারণে আমি শর্টে দেখালাম কি করে আমরা লিংক ট্যাগটাকে লিখি। আরেকবার দেখাবো, HTML এর হেডের ভেতর আসবো আমরা, যেটা আমরা এতদিন কোড করছিলাম, সেখানে গিয়ে আমরা লিখবো হেডের ভেতর লিংক LINK, লিখে কোলন, তার সাথে লিখবো CSS, লিখে আমরা এন্টার মারবো, আমাদের style.css ফাইল HTML এর সাথে লিংক হয়ে যাবে। চলুন সেভ করি, দেখবেন আপনাদের এটা কাজ করা শুরু করে দেবে, কারণ আমি CSS এর ভেতর এইটা অলরেডি অ্যাড করে রেখে দিয়েছিলাম টেস্ট করার জন্য, যাতে আমাদের ভুল ত্রুটি এখানে আমরা বুঝতে পারি। অনেকেই বুঝতে পারবেন না, একবার বলুন, আমি আবার রিপিট করব এক্সটার্নাল সিএসএস কি করে আমাদের HTML এর লিংক করতে হয়। থিমের ব্যাপারে আমি এখন আসবো না স্যার, ওটা আপনি নিজের মতো করে দেখুন। থিম বলে আমাদের সেকশন থাকে একটা, সেখানে একবার দেখে নেবেন, প্রচুর থিম পেয়ে যাবেন। আমার থিম ইউজ করতে হবে এর কোনো মানে নেই, আমার থিমের নাম GitHub ডার্ক থিম, এটাই আমি বহুত দিন ধরে ইউজ করি, চেক করে দেখুন পেয়ে যাবেন। লিংক দিয়ে অ্যাড করতে হবে স্টাইল শিটটাকে, একদম ম্যাম লিংক দিয়েই অ্যাড করতে হবে। যদি অনেকগুলো সিএসএস থাকে তাহলে ডিফারেন্ট লিংক ট্যাগ ইউজ করুন, সেখানে শুধু ফাইলের নাম চেঞ্জ করে দিলে ডিফারেন্ট সিএসএস আমাদের ওখানে লিংক হয়ে যাবে। স্যার বিদ্যাবাবু, স্যার আবার বলুন, কারেন্ট চলে গেছিল, বলবো অবশ্যই বলবো। স্যার HTML এর যে মেটা ওইগুলো দিয়েছেন ওগুলো কি? HTML এর মেটা ওগুলো একটা মেটা ডেটা আমাদের থাকে HTML এর ভেতর, সেটা আমি এখনো বলিনি, ওটা SEO তে খুব বেশি কাজে লাগে, সেই কারণে ওটা আমি এখনো ডিসকাস করিনি। মেটা ট্যাগের কথার অর্থ মেটা ডেটা, এখানে আমাদের কিছু ছোট ছোট পরিমাণ ডেটা অ্যাড থাকে। স্যার একবার পুরো গোড়ায় থেকে বললে ভালো হয়, আমার নেটওয়ার্ক প্রবলেম কারণে দেখা যায়নি। ওকে স্যার, প্রথম থেকে বলছি, আমি এক্সটার্নাল সিএসএস থেকে বলবো, না হলে ইনলাইন থেকে বলতে গেলে স্যার আজকে ক্লাস হবে না। স্যার ম্যাক্সিমাম জায়গায় কারেন্ট নেই, আজ বেশি দূর এগোবেন না। ওকে, আপনার কথাটি আমি মাথায় রাখছি। আজ এক্সটার্নালের তাহলে কিছুটা করেই আমরা আজকে তাহলে দেখবো। ওইগুলো কি দিতে হবে মেটা ট্যাগ? মেটা ট্যাগ আমাদের HTML যেটা ডিফারেন্ট মানে প্রথম থেকে জেনারেট করে দেয়, ওই দুটোকে আপনি ওর মধ্যে রাখুন, কারণ ওর একটা মানে আছে ওখানে, সেই জন্য ওটা ওখানে এমনি জেনারেট করে দেয়। এক্সট্রা মেটা ট্যাগও আমরা রাখতে পারি, কিন্তু আমাদের যেটা আছে ওটা ওভাবে থাকলেই বেটার। style.css এর নিচে বার আসছে, স্যার বুঝলাম না অ্যাকচুয়ালি, বাট রেপ্লিটে তো দিচ্ছে না। রেপ্লিটে দেবে না, রেপ্লিটে আপনাদের style.css অলরেডি করা থাকবে, ওখানে দেখবেন, চেক করে ফাইলের এক্সপ্লোরারে যাবে, ওখানে অলরেডি দেখবেন style.css বলে লেখা আছে। আমি রেপ্লিটে করছি। ওকে, রেপ্লিটে করছেন, খুব ভালো। আমি এই কারণে রেপ্লিট সাজেস্ট করি না, ওখানে সবকিছু প্রথম থেকেই দেওয়া থাকে, আমরা এখানে সবকিছু ম্যানুয়ালি দেখছি। স্যার যদি আমার ফাইলের নাম style.css না হয় তাহলে কি নেমে ট্যাগে গিয়ে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে? হ্যাঁ স্যার একদম ঠিক, যেহেতু আমরা style.css দেখেছি, ওটা আমাদের একটা বেস্ট প্র্যাকটিস, ওটা আমাদের রাখতে হয়, যাতে আমাদের স্টাইল যে কোন আসল মেন ফাইল সেটাকে যেন একবারে দেখে বুঝতে পারি। মাল্টিপল সিএসএস থাকলে কি করতে হবে সেটা বলুন, এখন আমরা সেটা আসেনি ম্যাম, পরে বলবো। তাহলে ওখানে মেটার ওই ট্যাগ গুলো দিতে হবে না স্যার, দিতে হবে, ওটার একটা মানে আছে, যেটা আপনার ওখানে আছে সেটা আপনি রাখুন। যদি আপনি মুছে দেন তো ওটা আপনার পরে গিয়ে প্রবলেম করবে, যখন আপনারা ওই ওয়েবসাইটটাকে মোবাইলে খুলবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রবলেমটা কোথায়। style.css অ্যাড করতে পারছি না, একবার দেখাবেন? অবশ্যই দেখাবো, চিন্তা করবেন না। ওকে, এবার আমরা কন্টিনিউ করি আমাদের এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয় এবং কিভাবে আমাদের লিংক করতে হয়। প্রথম থেকে একবার দেখাবো, টোটালটা আমি মুছে দিচ্ছি।
ভাবুন এখানে কিছু ছিল না এতক্ষণ। স্টাইল ফাইলটাকেও আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে এবার আমরা এগিয়ে যাই। ফার্স্ট অফ অল আমাদের যে ফোল্ডার আছে, অর্থাৎ যেখানে আমাদের index.html ফাইলটা দেখাচ্ছে, এই আইকনে ক্লিক করবেন, আপনাদের এটা চলে আসবে। সাথে সাথেই আপনারা এখানে গিয়ে নিউ ফাইল বলে যে আইকনটি, এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে লিখবেন style.css। মেক শিওর এই নামটি দেবেন, দেওয়ার সাথে এন্টার। সাথে সাথে আমাদের একটা style.css ফাইল খুলে যাবে। এখানে গিয়ে আমরা HTML যেমন লিখছেন তেমনই টাইপ করতে পারবো, কিন্তু এখানে আমরা HTML লিখবো না, আগে থেকে বলি। এখানে আমরা CSS লিখবো, অর্থাৎ স্টাইল আমরা যা দিয়ে করবো সেটা আমরা এখানে লিখবো। এখানে কেউ এইভাবে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে চেষ্টা করবেন না, কিছুই আসবে না। ওটা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না যে কেন আসছে না, কারণ ওটা CSS আর আমাদের HTML দুটো ডিফারেন্ট জিনিস। এবার আমরা যদি ফাইলটাকে ক্রিয়েট করে নিতে পারি, এবার আমরা আসবো CSS যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে আমাদের HTML এর সাথে লিংক করতে হয়, অর্থাৎ দুটোকে আমাদের জুড়তে হয়। কেন জুড়তে হয় সেটার কথা এবার বলি। আমরা style.css ফাইলটাকে তো লিখলাম, এখানে গিয়ে আমরা যদি টেবিলের বর্ডারও দিই, যেমনটা আমরা ইন্টারনাল CSS এ করছিলাম তেমনটাই যদি আমরা করি, যেমনটা এক মিনিট, ব্ল্যাক করার সাথে সাথে আমাদের মাথায় আসবে যে আমরা শুধু ফাইলটা জেনারেট করলাম, পরে আমরা একটা টেবিলে বর্ডার দিলাম, সিলেক্টর তো আমরা লিখলাম, লিখে আমরা একটা বর্ডার দিলাম, মানে আমাদের HTML ফাইলে এই বর্ডারটি দেখানোর কথা। চলুন দেখে নিয়ে যাক দেখাচ্ছে কিনা, তাহলে আমরা বুঝতে যাবো যে এখানে কি ঠিক কি ভুল। এখানে তো আমাদের বর্ডার দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না সেটা এবার আমরা আসি। আমাদের যে style.css এটা একটা এক্সটার্নাল ফাইল, অর্থাৎ এটা আমাদের HTML ফাইলের সাথে কোনো সম্পর্ক নেই। এটা একটা ডিফারেন্ট ফাইল যেটার মধ্যে আমরা CSS করি। এই ফাইলটাকে যদি আমরা HTML এর সাথে লিংক না করি, অর্থাৎ দুটোকে যদি আমরা মিলিয়ে না দিই, অথবা বলতে পারেন জুড়ে না দিই, তাহলে আমাদের এইটার সাথে এটা কাজ করবে না, অর্থাৎ স্টাইলের সাথে আমাদের HTML কাজ করবে না। সেটা করার জন্যই আমাদের লিংক ট্যাগ ইউজ করতে হয়, যার মাধ্যমে আমরা স্টাইলের সাথে HTML একসাথে লিংক করি, অর্থাৎ দুটোর সাথে জুড়ে দিই, যাতে আমরা যদি স্টাইলের ভেতর গিয়ে আমরা কিছু প্রপার্টি লিখি, সেটা যেন আমাদের index.html ফাইলের ভেতর গিয়ে সেটা যেন রিফ্লেক্ট হয়। এই কারণেই আমরা দুটো ফাইল আলাদা করেও দুটোর সাথে মানে একে অপরকে জুড়ে দিই। জুড়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হয়? জুড়ে দিতে গেলে আমাদের সিম্পল লিংক বলে একটা ট্যাগ লাগে। সেই লিংক ট্যাগটাকে জেনারেট করতে সিম্পল একটা মেথড বলে দিই, যাতে আপনাদের বারবার ওটাকে ম্যানুয়ালি টাইপ না করতে হয়। সেটার জন্য আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে যাবেন, মানে যেখানে আপনারা HTML লিখছিলেন সেখানে গিয়ে হেডের ভেতর, অর্থাৎ এখানে যে হেড ট্যাগটি আমাদের আছে, এই হেডের ভেতর গিয়ে লিখবেন লিংক LINK কোলন দিয়ে CSS। আরেকবার বলবো, লিংক LINK কোলন দিয়ে CSS। সাথে সাথে আমরা যদি এন্টার প্রেস করি, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সাজেশন দিচ্ছে, মানে এটা ঠিকঠাক আছে। এন্টার প্রেস করার সাথে লিংক হয়ে যাবে, অর্থাৎ আমাদের স্টাইল শিটের সাথে আমাদের HTML লিংক হয়ে গেছে। এবার যদি আমরা কোডটিকে সেভ করি, আমাদের আউটপুটে দেখবো আমাদের বর্ডার চলে এসেছে। সিম্পল অ্যাজ দ্যাট। আমরা একটা ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করলাম style.css বলে, সেটাকে আমরা index.html এর লিংক করছি, যাতে দুটোর সাথে ঠিকঠাক ভাবে কাজ করতে পারে। ভাবুন একে অপরের সাথে বিয়ে দেওয়ার মতো। HTML এর সাথে আমরা CSS কে বিয়ে দিচ্ছি, একে অপরের সাথে লিংক করাচ্ছি, অর্থাৎ একে অপরের সাথে জুড়ে দিচ্ছি, যাতে তারা ভবিষ্যতে একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারে। সিম্পল অ্যাজ দ্যাট। লিংক করার জন্য আমরা কি ইউজ করলাম? লিংক ট্যাগ ইউজ করলাম, যেখানে আমরা href বলে যে অ্যাট্রিবিউটটি আছে, এখানে আমরা style.css দিলাম। এটা আপনাদের ম্যানুয়ালি টাইপ করতে হবে না যদি আমার মেথডটি ফলো করেন। লিংক লিখে কোলন দিয়ে CSS, এই পার্টটুকু লিখে এন্টার প্রেস করার সাথেই আপনাদের স্টাইল শিট লিংক হয়ে যাবে, এক্সট্রা কোনো খাটনি করা লাগবে না। এইটুকু যদি বুঝে যেয়ে থাকেন, আমি এবার আসবো রেল বলে এই কথাটির অর্থ কি, একবার আমাকে বলবেন করতে পেরেছেন কিনা, তাহলে আমি বুঝে যাই। সিম্পল ভাষায় বোঝালাম, লিংক মানে আমরা HTML এর সাথে CSS কে বিয়ে দিচ্ছি, সেরকম করে ভাবুন, অর্থাৎ একে অপরে যাতে ভালোভাবে ভবিষ্যতে কাজ করতে পারে সেই কারণেই ওটা করা।
স্যার বর্ডার আসছে না স্যার, বর্ডার আনার জন্য স্টাইল যে ফাইলটা বানালাম ওখানে গিয়ে আমাদের বর্ডার লিখতে হয়। সেটা যদি আপনি করেন তাহলেই ওটা বর্ডারটা আসবে, অর্থাৎ স্টাইল যে ফাইলটা বানালাম তার মধ্যে গিয়ে আমাদের এমনটা লিখতে হবে। লিখুন, যদি না আসে তারপর একবার চেক করবেন যে এখানে আপনার ফাইলের নাম ঠিক আছে কিনা, এই ফাইলের নামের সাথে এই এইচআরএফ এর নামটাও ঠিক আছে কিনা, এটা একবার মেক শিওর করবেন, না হলে আপনার ঠিকঠাক করে আসবে না স্যার। সুভাষ চক্রবর্তী বলছেন সুন্দর আলোচনা। হ্যাঁ স্যার, বেসিক লেভেলে বোঝাতে গেলে এগুলোই বলতে হয়। সুভদ্রা মন্ডল বলছেন স্যার আসছে না, আমি করেছি, একবার চেক করুন ম্যাম, কোনো না কোনো ইস্যু অবশ্যই থাকবে, এটা আপনার ইস্যু না হলেও কোডের কোনো ইস্যু আছে, তো সেটা একবার চেক করে দেখবেন। সিএসএস কোডটা একবার দেখান। অবশ্যই দেখাবো স্যার। টেবলে আমরা সিলেক্টর ইউজ করেছি, তার ভেতর গিয়ে আমরা আমাদের বর্ডার প্রপার্টি তার সাথে তার ভ্যালু এইটুকুকে আমরা লিখেছি, লিখলেই আমাদের টেবলে বর্ডার অ্যাড হয়ে গেছে। সিম্পল অ্যাজ দ্যাট, যেমনটা আমরা ইন্টারনাল সিএসএস এ করছিলাম। যদি আপনাদের মনে থাকে স্টাইল ট্যাগের ভেতরেও আমরা সেম জিনিসই লিখছিলাম, সেটা করার সাথেই আমাদের টেবিলে বর্ডার অ্যাড হয়ে যাচ্ছিল। যদি হয়ে যেয়ে থাকে, আমি এবার রেল বলে যে অ্যাট্রিবিউট সেটা আমি আসবো। সেটার মানে কি, এইচটিএমএল এ হেডে টেবিল অ্যাট্রিবিউট আর স্টাইল ডট সিএসএস এর ওই কোডটা দিলেও এরর আসছে। কোড পাঠান স্যার, আমি বলে দেবো কোথায় এরর। স্যার বিয়ে কি একবার দেবো না বারবার দেবো? একবার স্যার, বারবার দিলে ওটা থাক, আলোচনা না করলেই বেটার। কমান্ড আউটের পরে কমান্ড ইন কিভাবে করব? কমান্ড আউট মানে স্যার বুঝলাম না। কমেন্ট আউট, আচ্ছা। কমেন্ট আউটের পর কমেন্ট ইন কিভাবে করবেন? আচ্ছা, কমেন্ট আউট কমেন্ট ইন ওইভাবে বোঝায় না স্যার। কমেন্ট আউট আমরা করি এবং কমেন্ট আউটটাকে আমরা আনকমেন্ট করি, ওটাকে আমরা এইভাবে বুঝি। কমেন্ট আউট করার জন্য সিলেক্ট এবং সাথে কন্ট্রোল চেপে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ, এটা করার সাথেই ওটা কমেন্ট আউট হয়ে যায়। দেবজ্যোতি হাজারি, খালি খালি আপনি কিভাবে চ্যাট লিখছেন আমি এখনো বুঝতে পারছি না। এটা আপনি কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করছেন আই গেস। এইচটিএমএল এর তো অনেকগুলো বউ হবে। হ্যাঁ স্যার, হতেই পারে। অনেকগুলো কেন, আপনি এখনো হয়তো ফোল্ডার স্ট্রাকচার দেখেননি, সেখানে আমাদের হাজারো রকমের বউ থাকে, তো সেটা একবার দেখবেন। স্যার বিয়ে একবার দিতে হবে আর বাকিটা অ্যানিভার্সারি সেলিব্রেট করার মতো একদম মেনটেন, মানে আমাদের অ্যানিভার্সারিতে আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটাকে মেনটেন করতে হয়। ভেরি গুড থিঙ্কিং পাওয়ার স্যার আপনার, রঞ্জিত বাবু। চলুন, এইটুকু আশা করি হয়ে গেছে, অনেক আলোচনা হলো, অনেক মস্তি মজাক। সরি স্যার, ভুল করে ইনভিজিবল টেক্সট পেস্ট হয়ে গেছে। আচ্ছা, নো প্রবলেম স্যার, কি হয়েছে বলুন এবার, তাহলে আমি একবার খুলে দিই আপনার জন্য চ্যাট। এবার আমরা আসবো রেল বলে যে অ্যাট্রিবিউটটা আমরা দেখি এখানে, এটার মানে কি। রেল বলে এখানে এটার মানে হলো, রেল কথার অর্থ রিলেশনশিপ, রেলের ফুল ফর্ম হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক। আমরা যে স্টাইলের সাথে এইচটিএমএল এর সম্পর্কটা পাতালাম সেটা আমরা কি দিয়ে বললাম? বিয়ে দিয়ে বললাম, অর্থাৎ দুটোর সাথে একে অপরের বিয়ে দিলাম। কিন্তু আমরা এখানে রেল ইকুয়ালস টু স্টাইল শিট, এটা হলো এদের আসল রিলেশনশিপ, অর্থাৎ এদের রিলেশনশিপটি কি, সেটা হলো স্টাইল শিট, অর্থাৎ সিএসএস টা এখানে একটা স্টাইল শিট। স্টাইল শিট কথার কি অর্থ? মানে ওটা আমাদের স্টাইলিং এর পারপাসে ইউজ করবো আমরা, সেটাই হচ্ছে স্টাইল শিট। কিছু কিছু প্রশ্ন মনেই মধ্যেই থেকে যাচ্ছে, কারণ সবসময় প্রশ্ন করতে পারছি না, কারণ সবার প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে স্যার। হ্যাঁ স্যার, প্রশ্ন করুন, আজকে আপনি হাত তুলে রাখবেন, আমি আপনার কাছে অবশ্যই আসবো, যত প্রশ্ন আপনি আমাকে করবেন আমি বলে দেবো। সুভাষ বাবু একবার লিখে নিন, আপনি হ্যান্ড রেজ করে থাকবেন। হ্যান্ড রেজ করার সাথেই আপনার যখন টাইম আসবে আমি আপনার কাছে সব প্রশ্ন আজকে শুনবো, আপনার কত কি ইস্যু আছে আমি সবকিছু আজকে শুনবো। চলুন তাহলে স্টাইল শিটের এটার রিলেশন কি সেটা এবার আমরা বুঝে নিই। আমরা যেহেতু বললাম সিম্পল ভাষায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে স্টাইল ডট সিএসএস এর আমরা বিয়ে দিলাম, অর্থাৎ দুটোর সাথে দুটো রিলেশন পাতালাম। সেটা আমরা কি দিয়ে পাতালাম? আমরা পাতালাম লিঙ্ক ট্যাগের মাধ্যমে। লিঙ্ক ট্যাগের মাধ্যমে পাতানোর সাথে আমাদের এখানে দেখবেন একটা রেল বলে অ্যাট্রিবিউট আমাদের দিয়ে দেয়। রেল বলে অ্যাট্রিবিউটটি কথার অর্থ কি? রেল বলে কথাটির অর্থ হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক। রিলেশনশিপ কি? রিলেশনশিপ মানে এখানে এইচটিএমএল এর সাথে সিএসএস এর কি সম্পর্ক। এখানে দয়া করে বিয়ে করেছে এটা বলবেন না, এটা আমরা বলবো স্টাইল শিট, অর্থাৎ রিলেশনশিপটা হলো স্টাইল শিটের, অর্থাৎ ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভেতর আমরা স্টাইল শিট হিসেবে এখানে সিএসএস টাকে অ্যাড করলাম। সিএসএস আমরা জেনেছিলাম স্টাইলিং এর জন্য ইউজ হয়, সেই কারণে এখানে রিলেশনশিপটাও স্টাইল শিটের। সিম্পল ব্যাপার, এটাকে আপনারা ইগনোরও করতে পারেন, এটা খুব একটা জরুরি না। এটা স্টাইল শিট কেন লিখি? কারণ আমাদের স্টাইলিং পারপাসে সিএসএস ইউজ হয় তাই। এটাই হলো রিলেশন বলে অ্যাট্রিবিউটটির কাজ।
এটা আমরা যখন কিছুটা অ্যাডভান্স লেভেলে এইচটিএমএল দেখবো, তখন আমরা কিছু কিছু আরো কিছু দেখবো। যখন আমরা ফ্যাব আইকন বা অন্য কিছু লিঙ্ক করাতে হবে আমাদের এইচটিএমএল ফাইলের ভেতর, তখন আমরা এই রেলের আসল কাজটি বুঝবো। আপাতত আমাদের এখানে স্টাইল শিট কেন? কারণ আমরা সিএসএস টাকে স্টাইল শিট হিসেবে এখানে ইম্পোর্ট করেছি, অর্থাৎ লিঙ্ক করেছি। সিম্পল ব্যাপার। তো আশা করি এইটুকু সবার ক্লিয়ার। একবার আমাকে চ্যাট বক্সে জানাবেন। এবার থেকে আমরা কিছু অ্যাডভান্স লেভেলেই যাব, কারণ আমাদের অনেক হলো, আমরা বেসিক লেভেল করছি, অনেকে বোর হয়ে যাবে। এবার আমাদের অ্যাডভান্স লেভেলে অনেকের ইস্যু আসবে আমি জানি। তো সবাই প্রস্তুত থাকবেন এরার খাওয়ার জন্য। সবার প্রচুর এরার আসবে এবার থেকে। এগুলোকে ফিক্স করবেন আপনারা নিজেরা মিলে, সেটার পরেই আমাদের সবকিছু ক্লিয়ার হবে। তো আমি একটুখানি আমার ড্রিঙ্ক ব্রেক নেবো, অর্থাৎ জল খেয়ে আসি। আমি একটুখানি একটুখানি আমার জন্য অপেক্ষা করবেন। সবাই সবার মনে প্রশ্ন রেডি রাখুন, আজকে আমরা এইটুকুই করব। সবার মনে প্রশ্ন থাকবে, সবাই হ্যান্ড রেজ করবেন। আমি 2 মিনিট মধ্যে আসছি, এসে সবার কোয়েরি এক এক করে শুনবো। সবাই রেডি থাকবে। ওকে, ইনকনভিনিয়েন্সের জন্য সরি। ফিরে এসেছি। চলুন এবার আমাদের কোয়েরি সেশনে আসা যাক। আমরা আজকে এই পর্যন্ত রাখবো। তার আগে যারা যারা কোয়েরি করেছেন, মানে চ্যাটের একবার রিপ্লাই করে দিই সবার জন্য। রেলটা আরেকবার। রেল মানে স্যার রিলেশনশিপ। রেল কথার অর্থ, পুরো অর্থ হলো রিলেশনশিপ, অর্থাৎ index.html এবং style.css এই দুটি ফাইলের মধ্যে কি রিলেশনশিপ, সেটা হলো আমাদের রেল বোঝায়। অর্থাৎ স্টাইল শিট দেখবেন এখানে একটা ভ্যালু থাকবে, এটার মানে index.html আর style.css এই দুটো ফাইল স্টাইল শিট হিসেবে রিলেটেড। এটাই হলো রেল কথার অর্থ, অর্থাৎ রিলেশনশিপ, সম্পর্ক বলতে পারেন এক কথায়। শুভজিৎ সরকার বলছেন থামস ডাউন। কি হয়েছে বলুন স্যার? দুটো টেবিল আছে, যে কোনো একটা স্টাইল চেঞ্জ করব। এখনো আমরা দেখাইনি আইডি এবং ক্লাস অ্যাট্রিবিউট, সেটা আমরা এখন আসবো একটু পরে। সেটা আজকে হয়তো হবে না, পরে আমরা দেখবো।
স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? 5680 লাস্ট, দেখবেন গ্রুপে একদম টপে হেল্প ডেস্কের নাম্বারের সাথে আছে। এইচরেফ মানে হাইপার টেক্সট রেফারেন্স, গুমনামি বলে দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। স্যার মাল্টিপল টেবিলসটা দেখান। মাল্টিপল টেবিলস, আচ্ছা দুটো টেবিল আছে, যে কোনো একটা টেবিল। আর মেটা ট্যাগ ওটা মানে ওয়েবসাইট রেসপন্সিভনেস এর জন্য না, ওটা সবসময় ওয়েবসাইটের রেসপন্সিভনেস এর জন্যই আমরা ইউজ করে থাকি না। ওটার একটা মানে ওখানে উইথ বলে দেখবেন একটা প্রপার্টি আছে, ওটার মানে একটা হ্যাঁ হতে পারে রেসপন্সিভনেস এর জন্য, মানে ওটা কিন্তু মেটা আসলে ইউজ হয় আমাদের ছোট ছোট কিছু ডেটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে রাখার জন্য, যেগুলো আমরা অ্যাডসেন্স বা ওরকম কিছু আইডি আমরা ওর মধ্যে রেখে দিই। ভাইয়া বাংলাদেশ থেকে কে কে আছেন? আচ্ছা, যদি মাল্টিপল সিএসএস ফাইল ক্রিয়েট করি তাহলে এইচআরএফ কোন সিএসএস ফাইল নিবে? যেটার নাম থাকবে স্যার সেটাই নেবে। নো সাউন্ড, আমি এখনো কথা বলেছিলাম না হয়তো। স্যার আমি এইচটিএমএল হেড ট্যাগে লিংক করেছি, কিন্তু সিএসএস ফোল্ডারে গিয়ে টেবিল ট্যাগ সিলেক্ট করে বর্ডার দিচ্ছি, চেক করছি নিচ্ছে না, আউটপুট কিছুই আসছে না। স্যার একবার কোডটি আমাকে পাঠাবেন, আমি দেখে নেবো। আমি ভাবলাম আমার প্রসেসিং হয়ে গেছে। আচ্ছা, হাইপার টেক্সট রেফারেন্স মানে কি স্টাইল ডট সাইন আসছে? আচ্ছা হ্যাঁ, স্টাইল ডট সিএসএস ফাইলে একটা হ্যাশট্যাগ আসবে, ওটার মানেই হলো আপনার সিএসএস ফাইলটা ঠিকঠাক ভাবে ক্রিয়েট হয়েছে। ওটা ভিজুয়াল স্টুডিও কোড একটা আইকনের মাধ্যমে দেখায়। শুভজিৎ সরকার বলছেন স্যার, শুভজিৎ সরকার অ্যাড করুন, ওটা ডেস্কটপ অ্যাকাউন্ট। শুভজিৎ সরকার, আচ্ছা আপনার কি এটাই কোয়ারি ছিল স্যার, একবার বলবেন? স্যার কোডটা একবার দেখান, পুরোটা স্ক্রিনশট নেবো। আচ্ছা স্যার দেখাচ্ছি, 1 মিনিট। স্যার আপনার থিমের নামটা চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয়। থিম নিয়ে সবার মাথা ব্যথা, আমি গত দুবার হয়তো দিয়েও ছিলাম, তাও আমি একবার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। স্যার আপনার মতো এইচটিএমএল এবং সিএসএস ইমেজটা আসছে না ফাইলের ওখানে। স্যার এটা একটা ফাইল আইকন থিম, এটা আপনাদের বলে দিয়েছি, এটা আপনাদের হয়তো আসবে না, আপনাদের হ্যাশট্যাগ এবং একটা কার্লি ব্রেসেস দেখাবে, সরি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দেখাবে এইচটিএমএল এর আগে। তো এটা আমি একটা থিম ইউজ করছি বলে আমার ওরকম আসছে। স্যার দুটো রো ক্রিয়েট করে বলুন। ওকে, দুটো রো আমি ক্রিয়েট করে দেখাচ্ছি, এটা অনেকের কোয়েরি ছিল। দুটো রো ক্রিয়েট করার জন্য সিম্পল, আপনাদের কিছুই করতে হবে না, এখানে যাবেন, যে রো দুটি ইউজ করছিলাম আমরা, এখানে টি আর, দুটো রো বলছেন তো, দুটো রো করার জন্য টি আর ইনটু দিয়ে, দুটো কেন তিনটেও করতে পারেন, ইনটু 2 করলে আপনার দুটো রো ট্যাগ সামনে চলে আসবে। এভাবে আমরা যে কোনো ট্যাগই করতে পারি। তো টি আর লিখে ইনটু দিয়ে 5টা 10টা যা খুশি আপনি দিতে পারেন, তিনটে দিলেও আপনার এটা চলে আসবে, সিম্পল। হাইপারটেক্সট রেফারেন্স মানে কি? হাইপারটেক্সট রেফারেন্স মানে স্যার আমরা লিংক করার জন্য যে নামটা ওখানে দিই, সেই নামের ক্ষেত্রে আমাদের যেন আমাদের এইচটিএমএল ফাইল চিনতে পারে যে আমরা কোন ফাইলটাকে ইনক্লুড করতে চাই, সেই কারণে আমরা হাইপারটেক্সট রেফারেন্সটাকে ইউজ করে থাকি। সরি, এটা ম্যাম ছিলেন, সরি মাই ব্যাড। স্যার কোডটা একবার দেখান। আচ্ছা কোড কোড আমাদের এইটুকুই, যেটুকু ছিল। আশা করি হয়ে গেছে। চলুন এবার তাহলে কোয়েরিতে আসা যাক। অ্যাসাইনমেন্টের কথা যদি জানতে চান, অ্যাসাইনমেন্ট আমাদের এটাই থাকবে, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের মধ্যে লিংক করুন স্টাইল ডট সিএসএস ফাইলটাকে, করার সাথেই আপনারা একটা ফাইলও ক্রিয়েট করবেন স্টাইল ডট সিএসএস বলে। এটা না করলে আপনাদের লিংকের কোনো মানে হবে না। এই দুটো করে আমাকে আপাতত পাঠান, আমি বুঝে যাবো যে আপনাদের এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েশন অ্যাটলিস্ট আমরা বুঝে গেছি। সেটা করলেই আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে কমপ্লিট হবে। তারপর আমরা আস্তে আস্তে এক্সটার্নাল সিএসএস দেখবো, তার সাথে আমাদের একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক অথবা বিল্ডিং টুল আমরা দেখবো, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এটাতে আমরা কিভাবে খুব সহজে সিএসএস লিখি সেটাকে আমরা শিখবো। তো ফিউচারের প্ল্যান এগুলো আছে, আগে থেকে জানিয়ে রাখছি, যদি আপনাদের ইন্টারেস্ট আপাতত চলে যেয়ে থাকে। তো আমরা সিম্পল ভাবে কিভাবে সিএসএস লিখবো সেটাও শিখবো। তো এক্সটার্নাল সিএসএস আমাদের শেষ না, এক্সটার্নাল সিএসএস এ আমরা অ্যাটলিস্ট সিএসএস এর নলেজটুকু ক্লিয়ার করব। তারপর যখন আমরা আমাদের প্রজেক্ট বিল্ডিং এ আসবো, সেটা কমপ্লিটলি বুটস্ট্র্যাপের পরেই হবে। তো সবাই প্লিজ, আমি যেমন বলি, সিট ব্যাক রিল্যাক্স করবেন এবং নিজের মাথা ঠান্ডা করে কোডটি করবেন। তো এবার আমি বলবো আমার টিমের কাছে একবার মাইকটা খুলে দেওয়া হোক। তো দেখা যাক মাইক খোলা আছে কিনা, সবাই একবার চেক করবেন মাইক খোলা আছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা মাইক তাহলে খোলা। আপনি প্রথম, সায়নচন্দ্র মন্ডল, সায়নবাবু বলুন কি অবস্থা। স্যার বলছি সিএসএস কত ধরনের হয় যদি আরেকবার বলতেন।
সিএসএস এর সিএসএস ক ধরনের হয় তিন যদি আরেকবার ধরনের, তিন বলতে, ধরনের। এই সিএসএস টা ইউজ করলাম হ্যাঁ স্যার, মানে এই সিএসএস নামগুলো তিন যদি ধরনের, বলতে তিন কোনটা ধরনের। কোন, আমার স্যার আসলে গুলিয়ে যাচ্ছে। সিএসএস তিন ধরনের না, আমাদের এইচটিএমএল এর ভেতরে আমরা কিভাবে আমরা সিএসএস অ্যাড করি সেটা আমাদের তিন ভাবে করি। সেটা ফার্স্ট হচ্ছে ইনলাইন, সেকেন্ড আমাদের ইন্টারনাল, থার্ড হচ্ছে এক্সটার্নাল। ও আচ্ছা, মানে যেটা স্যার মানে আজকে যেটা করলাম ওটাকে স্যার এক্সটার্নাল বলে, একদম আর স্যার আগের দিন যেটা করলাম ওটাকে স্যার ইন্টারনাল। একদম। ও আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওকে স্যার। নেক্সট সবুজ থ্যাংক ইউ চালক, স্যার। সবুজ বাবু। ওয়েলকাম স্যার, সবুজ বাবু বলবেন। স্যার 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 বলছি তিনটা সিএসএস একসাথে ইউজ করতে পারবো? পারবেন, তিনটে সিএসএস একটা এইচটিএমএল ফাইলে হ্যালো স্যার। ইউজ করার কোনো মানে হয় না, কিন্তু তিনটে সিএসএস আপনি যদি ইউজ করতে চান করুন, কোনো অসুবিধা নেই। আমরা একটা এইচটিএমএল ফাইলের জন্য একটাই এক্সটার্নাল সিএসএস ইউজ করব, সেই জন্য আমি একটাই বানিয়েছি। আপনার মন মর্জি মতো